ইতিহাসে প্রাচীন মিশরের লেখা রয়েছে অনেকগুলো অভিশপ্ত গল্প, যার মধ্য থেকে আমরা ফেরাউন এবং আরো কয়েকটি গল্প শুনতে পেয়েছি। তবে গোপনেও রয়েছে কিছু গল্প যা আমাদের এই বর্তমান আধুনিক যুগে এখনো প্রকাশ পায়নি, যা শুনলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো আজকে বন্ধুরা আমি এক্সপ্লেন করতে চলেছি লি ক্রনিনস দি মামি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। ইজিপ্টের আসোয়ান রাস্তা দিয়ে চলেছে খালিল দম্পতি, যার 3টি সন্তান রয়েছে, যেখানে 2জন ছেলে এবং একটি মেয়ে লাইলা। সকলে সেখানে গান বাজিয়ে আনন্দ করলে আমরা দেখতে পাই মিসেস খালিলের মুখটি গোমড়া করে রেখেছে। মরুভূমির মাঝে ফার্মের পাশে বাসাটির মধ্যে প্রবেশ করতেই লাইলার নজর যায় খাঁচার সেই পাখিটির মধ্যে। পাখিটি খাঁচার মধ্যে যন্ত্রণায় ছটফট করছে এবং তার মুখ দিয়ে কালো লিকুইড বের হচ্ছে। সেই পাখিটিকে হাতে নিয়ে মিসেস খালিল তার স্বামীর দিকেই তাকাতে বোঝা গেল যে কিছু একটি অশুভ করতে চলেছে। মিসেস খালিল সেই পাখিটিকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে তারা চলে আসে পিরামিড লাইক স্ট্রাকচার একটির কাছে, যেটি দেখতে অনেকটা পিরামিডের মতোই। তারা 2জন দম্পতি সেখানে প্রবেশ করতে আমরা দেখতে পাই সেখানে রয়েছে ব্যাসল্ট পাথরের তৈরি একটি কফিন, যার ভিতরে হয়তো কিছু একটি রয়েছে। মমের ভিতরে সেই ব্যক্তিটি বেঁচে আছে কিনা এটি এখন দেখার বিষয়। হাজব্যান্ড চেন ঘুরিয়ে সেই কফিনটি তুলতে মিসেস খালিল মোমবাতির নিভু নিভু আলো দিয়ে সেখানে দেখার চেষ্টা করে। ভিতরে তাকাতেই সেখানে দেখা যায় মোটা কাপড় দিয়ে মোড়ানো একটি মামি। এরপর একটি দমকা হাওয়ায় সেই মোমবাতিটি নিভে যায়। কোনোভাবেই সেই মোমবাতিটিকে পুনরায় জ্বালিয়ে তিনি যখন সেই কফিনের দিকে তাকান, সেই লাশটি তখনও জাগেনি। কিন্তু এই ভয় কাটিয়ে উঠতে না উঠতেই সেই মমিটি জীবিত হয়ে মিসেস খালিলকে ভয় দেখায়। এই দৃশ্যের পর মিসেস খালিল এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে সেই কফিনটির দিকে। এরপর আমাদেরকে এক কার্ডো সুখী পরিবারকে দেখানো হয়, চার্লি, লারিসা, কেটি, সেবাস্তিয়ান এবং আরো একজন সদস্য রয়েছে যে এখনো পেট থেকে বের হয়নি। সবে 5 মাস হলো কাজের সূত্রে তারা এখানে শিফট করেছে। চার্লি পেশায় একজন নিউজ রিপোর্টার, তার সবচেয়ে প্রিয় হচ্ছে কেটি। কেটি এখন মস্কোর শিখছে, যার কারণে সে প্রায় সময় তার বাবার সাথে এটি রিহার্সাল করতে বসে। কাজের সূত্রে লেরিসাকে বাইরে যেতে হবে, কিন্তু চিন্তার বিষয় নেই কারণ চার্লি বাসায় থাকবে। কেটির সবচেয়ে প্রিয় জায়গাটি হচ্ছে বাগানের সেই ডল হাউসটি, যেখানে কারোর আসার অনুমতি নেই। এরই মাঝে চার্লির ফোন আসে ফ্রম নিউ ইয়র্ক। একটি বিরাট কোম্পানি তাকে জব অফার করছে। যেহেতু পরিবারে একটি নতুন মেম্বার আসছে, তাই সেখানে তার যোগ দেওয়াটি তেমন একটি খারাপ দেখাবে না। অপরদিকে ক্যাটি যখন জঙ্গলে তার পুতুল দিয়ে খেলছিল, তখন কাপড় দিয়ে ঢাকা একজন মহিলা তার কাছে আসে এবং তাকে একটি চকলেট দেয় এবং তাকে বলে সে নাকি জাদু জাতীয় জিনিস অনেক পছন্দ করে। অন্যদিকে জব অফারটি লেরিসাকে জানানোর সময় চার্লি লক্ষ্য করে ক্যাটি তার ডল হাউসের মধ্যে অনেকগুলো চকলেটের প্যাকেট লুকিয়ে রেখেছে, যে চকলেটগুলো তারা কখনোই ক্যাটিকে খেতে দেয়নি বা কোনোদিনও কিনে দেয়নি। এই ব্যাপারে সেবাস্তিয়ান থেকে জিজ্ঞাসা করলে সে জানায় বাগানের মধ্যে তার এক বন্ধু থাকে এই চকলেটগুলো দেয়। অন্যদিকে সেই মহিলাটি ক্যাটিকে চকলেটের সাথে একটি অ্যাপেলও খেতে দেয়। সে মন্ত্র পড়তে অ্যাপেলটি থেকে একটি পোকা বেরিয়ে কেটির শরীরে প্রবেশ করে। পরক্ষণে সে সেখানেই বেশ হয়ে যায়। এরপর চার্লি সেইখানে চলে আসলে সে দেখতে পায় সেখানে ক্যাটি নেই এবং সেখানে তার কাটা রয়েছে, তার মানে ক্যাটিকে সেখানে কিডন্যাপ করা হয়েছে। চার্লি দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে সেই মহিলাটিকে দেখতে পায় এবং কেটিকে নেওয়ার জন্য সে তার পিছু করলে মরুভূমির ঝড়ের কারণে কেটি সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর পরিবেশ শান্ত হলে তারা সেখানের একটি পুলিশ স্টেশনে যায় যাতে তার মিসিং রিপোর্ট লিখাতে পারে। স্টেশনের পুলিশদের কথাবার্তা শুনে জানা গেল যে সেখানের মধ্যে বাচ্চা হারিয়ে গেলে তাকে পাওয়ার সম্ভাবনা 1%। তাই সিনিয়র পুলিশ অফিসার ডালিয়াকে জানায় তাদেরকে ইগনোর করতে। তাই জিজ্ঞাসাবাদের সময় সিনিয়র অফিসারটি তাদের উপরই দোষারোপ চাপিয়ে দেয়। সে বলে তারাই হয়তো নিজের সন্তানকে হত্যা করেছে এবং এখানে নাটক সাজিয়ে মিসিং রিপোর্ট লিখাতে এসেছে। এটি শুনেই চার্লি সেখানে অবাক হয়ে যায় এবং তাদের উপর থেকে আস্থা হারিয়ে বসে। এই ঘটনাটির পর 8 বছর কেটে গিয়েছে। কেটি এখনো নিরুদ্দেশ, কিন্তু চার্লি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য।
তবে তারা তাদের সেই পূর্ব শহরটিকে ছেড়ে নিউ ইয়র্কে তাদের নানির বাড়িতে চলে এসেছে। তবে লেরিসা এখনো তার সেই ট্রমা থেকে সরে আসতে পারেনি। তার কথা হচ্ছে যে চার্লির অবহেলার কারণেই কেটিকে তাদের হারাতে হয়েছে। এরই মাঝে তাদের মধ্যে চলে এসেছে নতুন এক সদস্য, যার নাম হচ্ছে কর্ড। কেটির হারানোর প্রভাবটি অন্যান্য সকল সন্তানদের উপর পড়েছে। তাদেরকে অনেক স্ট্রিক্ট রুল মেনে চলতে হচ্ছে। তাদের উপর অনেক আইন লাগু করা হয়েছে যাতে করে তাদের সাথেও সেই পূর্ববর্তী ঘটনাটি না ঘটে। এরই মাঝে ইস্টার্ন ডেজার্টের মধ্যে একটি প্লেন ক্র্যাশ করেছে, যেখানের মধ্যে ছিল 2 জন ব্যক্তি এবং তাদের সাথে ছিল বেজাল্ট পাথরের তৈরি সেই কফিনটি। পরবর্তীতে এই কফিনটিকে নিয়ে যাওয়া হয় আর্কিওলজিস্টদের কাছে। তারা এই কফিনটি খুলতে তো পারেই না, তবে ভিতরে কি রয়েছে সেটি জানার জন্য এক্স-রে করা হলেও তারা কিছুই জানতে পারে না। পরবর্তীতে তারা সেই কফিনটি খোলার জন্য স্পেশাল পারমিশন সংগ্রহ করে এবং সেই পারমিশনের পর ক্রেন দ্বারা সেই কফিনটিকে খোলা হয়। পরবর্তীতে তারা যখন সেই কফিনটির দিকে তাকায়, সকলে অবাক হয়ে যায়। তারা সেখানে দেখতে পায় অনেক মোটা মোটা কাগজ দিয়ে একটি মমি রাখা হয়েছে। সেই মমিটি ছিল একটি বাচ্চার। এরপর তারা সেই মমিটিকে খুলে তার ফেস আইডেন্টিটি বের করার চেষ্টা করে এবং দেখে সেই কাগজগুলোর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। তারা যখন এই সকল কাজের মাঝে ব্যস্ত ছিল, তখন সবাইকে চমকে দিয়ে সেই মমিটি সেখানে জীবিত হয়ে যায় এবং আমরা জানতে পারি সেই মমিটি আর কারোরই নয়, কেটির। এমন ভয়াবহ ঘটনাটির পরবর্তী সময়ে দ্রুত খবর চলে যায় কেটির মা-বাবার কাছে। তারা এটিকে ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ হিসেবে গ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তাদের সাথে ঘটে অনেক ভয়াবহ ঘটনা যা তোমরা কখনোই আন্দাজ করতে পারবে না। তারা দ্রুত যখনই স্পেশাল কেয়ারের মধ্যে চলে যায়, তখন ডাক্তার তাদেরকে জানায় তাদের যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, কারণ তারা যেই জিনিসটি দেখতে চলেছে তা ইতিহাসে কখনো ঘটেনি এবং মেডিকেলের মধ্যে এর কোনো উত্তর নেই। 8 বছর যাবৎ কোনো ছোট বাচ্চা একটি কফিনের মধ্যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সে বেঁচে রয়েছে এবং পর্যাপ্ত পুষ্টি এবং আলোর অভাবে তার স্কিন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে এবং সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাকে এখন অত্যন্ত জোরালো ডোজ দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে, যা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ দেখাচ্ছে। সকল ধরনের ওয়ার্নিং দেওয়ার পর তাদেরকে স্পেশাল কেয়ারে প্রবেশ করানো হয় এবং 8 বছর পর তারা তাদের সন্তানকে দেখতে পায় এবং তারা কখনো চিন্তাই করতে পারেনি তারা তাদের এই সুন্দর কেটিকে এই রূপে কোনোদিন দেখবে। তার সম্পূর্ণ শরীরে রয়েছে ক্ষত এবং তার হাতে পায়ে রয়েছে লম্বা লম্বা নখ। তারা তাদের সন্তানকে দেখার সময় ডাক্তার তাদেরকে জানায় কেটি যখন অনেক উত্তেজিত হয়ে পড়ে তখন তার পালস রেট একেবারেই স্বাভাবিক থাকে, যেটি একটি আশ্চর্য বিষয়। এবং ডাক্তার জানায় তাকে বাহির থেকে যতটা অসুস্থ দেখতে মনে হচ্ছে, সে ভিতর থেকে একজন সাধারণ মানুষ থেকেও বেশি সুস্থ রয়েছে। তাই আশা করা যাচ্ছে কেয়ারের মাধ্যমে তাকে ঠিক করা সম্ভব হবে। হসপিটালের সকল কার্যক্রম শেষ করে চার্লি দেখা করতে যায় সিনিয়র অফিসার ডালিয়ার সাথে। অফিসার জানায় ইজিপ্ট থেকে অনেক পুরনো এবং রেয়ার জিনিস আউটপুট ইনপুট হয়ে থাকে, যার কারণে সেখানে অবৈধ জিনিসও ট্রান্সফার হয়ে যায়। এখন 2-3 হাজার বছর পুরনো সেই ব্যাজাল্ট কফিনটির মধ্যে তাদের মেয়েকে পাওয়ার একটি দিককেই নির্দেশ করছে, মানুষ বাঁচার। তারা সকলে ঘরে প্রবেশ করলে নানি তার 17 বছর উদযাপনের জন্য কেক তৈরি করে, কিন্তু তার নাতনিকে দেখেই সে একেবারে অবাক হয়ে যায়, কারণ একজন সুস্থ সবল মানুষ কখনোই এরকম দেখতে হয় না। কেটির পক্ষে চলাফেরা করা অসম্ভব, তাই তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করানো হয়। কেটিকে খাটে শোয়ানোর পর নানি প্রে করার সময় আমিন বললেই কেটি হঠাৎ তার নিঃশব্দতা ভেঙে নানিকে জোরালোভাবে আঘাত করে এবং সে চিৎকার করতে থাকে। তাকে দেখে লাগছিল সে অসুস্থ কম কোনো কিছু দ্বারা পজেসড হয়ে গিয়েছে। এরপর লেরিসা অনেক কষ্ট করে মেডিসিন দিয়ে তাকে বেহুশ করে দিতে বাধ্য হয়। এত বছর পর তাদের পরিবার সম্পূর্ণ হয়েছে, যার কারণে পরিবারের সকল সদস্যই অনেক খুশি, কিন্তু চার্লি এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে কেডির জিনিসটিকে ইনভেস্টিগেশন করতে থাকে, বিশেষ করে সে দেখতে থাকে কেডিকে সেই কাপড় দিয়ে মোড়ানো যেখানের মধ্যে লেখা রয়েছে
এরপর আজ অনেকদিন পর মড এর একা ঘুম আসছিল না, তাই সে তার ভাইয়ের কাছে চলে গিয়েছিল তার সাথে ঘুমানোর জন্য। হঠাৎ শব্দ শুনে ছোট্ট সেই মড ঘুম থেকে উঠে পড়ে। বিশেষ কথা হচ্ছে যে এই শব্দটি চার্লিও শুনতে পায়, তাই সে দ্রুত চলে যায় কেডির রুমের দিকে এবং সে কেডির রুমে প্রবেশ করলে দেখতে পায় ল্যারিসা একা শুয়ে রয়েছে এবং সেখান থেকে কেডি উধাও। এর পরবর্তীতে তারা লক্ষ্য করতে পায় রুমের কোণায় যে ট্র্যাপডোরটি রয়েছে সেখানের মধ্যে কেডি আক্রমণাত্মকভাবে দৌড়াদৌড়ি করছে এবং ইঁদুর কেকড়ে মেরে খাচ্ছে। চার্লি দ্রুত কেডির পাশে যায় এবং সে তাকে সেখানে ধরে ফেলে এবং এই ঘটনার পর চার্লির সন্দেহ আরো বৃদ্ধি পায়। চার্লি ছাড়া বাকি পরিবারের সকল সদস্য ভাবছিল সে হয়তো যত্ন পেয়ে সময়ের সাথে ঠিক হয়ে যাবে, তবে তাদের ধারণা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। লেরিসা যখন কেটির নখ কাটতে যায় তখন তার পায়ের নখের সাথে তার পায়ের অনেক বড় একটি চামড়ার অংশ উঠে চলে আসে। অন্যদিকে চার্লি কেটির রুমে ট্র্যাপ ডোর লক করতে গিয়ে পচা গন্ধ পেলে কার্পেট সরাতেই সে সেখানে একটি তরল পদার্থ দেখতে পায় যেটির উপর মাছি ভনভন করছিল। এরই মাঝে ল্যারিসার চিৎকার শুনে সে সেখানে যেতেই দেখতে পায় ক্যাডি সেখান থেকে উধাও। সে একটি রুমের পাশে গিয়ে সে রডটি দিয়ে তার ক্ষত পায়ের চামড়াগুলো তোলার চেষ্টা করছে। ক্যাডিকে কোনোভাবে কন্ট্রোল করে তাকে চেয়ারের মধ্যে বসিয়ে তার পায়ের মধ্যে ল্যারিসা পাট্টি বেঁধে দিচ্ছিল। এর মধ্যে চার্লি তাকে জানায় তাকে স্পেশাল কেয়ারের মধ্যে পাঠানো উচিত, কিন্তু ল্যারিসা এই বিষয়ে একেবারেই সম্মতি ছিল না। 8 বছর পর তার সন্তানকে পেয়ে সে বলছিল তার প্রতি এতটুকু আমাদের কর্তব্য পালন করাই প্রয়োজন। কথোপকথনের পর চার্লি যখন কেটির হুইল চেয়ারটা তুলে তখন সে সেখানে কেটির সেই পায়ের চামড়াটি দেখতে পায় যেখানের মধ্যে কিছু অক্ষর লেখা ছিল। সেই চামড়াটি নিয়ে চার্লি দ্রুত স্টাডি রুমে প্রবেশ করে এবং গবেষণা করে দেখতে পাই সেখানে একাধিক চামড়ার লেয়ার রয়েছে এবং প্রতিটা লেয়ারের মধ্যে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, যেরকম ইনস্ট্রাকশন কেডিকে সেই কফিনটির মধ্যে রাখা অবস্থায় তার আশেপাশে যে কাপড়ের লেয়ারের মধ্যে লেখা ছিল। সেই লেখাগুলোর ছবি নিয়ে সে পৌঁছে যায় আর্কিওলজিস্ট পিক্সলার অফিসারের কাছে। প্রফেসর তার পেশা সম্পর্কে শুনে কিছুটা অবাক হলেও তার কাছ থেকে চার্লি ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক সম্পর্কে জানতে চাইলে সে আরো বেশি হতভম্ব হয়ে যায়। সে সেই ছবিগুলো প্রফেসরকে দেখাতেই তিনি জানায় লেখাগুলো যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগের লেখা। তবে এখানে প্রফেসরের প্রশ্ন হচ্ছে চার্লি এই লেখাগুলো পেল কোথায়। এরপর চার্লি রাত্রে তার মেয়ে কেডির পাশে বসে পুরনো স্মৃতিগুলো স্মৃতিচারণ করছিল। সে সকল বিষয়ে চিন্তা করতে থাকলে হঠাৎ সে লক্ষ্য করে কেডি তার দাঁত দিয়ে টক টক শব্দ করছিল। প্রথমে সে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে না নিলেও পরবর্তীতে তার মাথা টক করে ওঠে, কারণ সে বুঝতে পারে কেডি পুরোনো সময় তার সাথে মস্কট শব্দে কথা বলার চেষ্টা করত। চার্লি অন্ধকারে ঢিল মারার মতো করে সে সেই শব্দগুলোকে নোট করলে রিভিল হয় একটি ভয়ানক টুইস্ট। সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চার্লিকে একটি কথাই বারবার বলছিল, লাইলা। সেটি সেই লাইলা যেটি আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। কিন্তু এই ইজিপশিয়ানের মধ্যে চার্লির লাইলা নামক একটি মেয়েকে খুঁজে বের করা একটি খাড়ের খাতায় সুই খোঁজার মতো। তাই সে হেল্প নেওয়ার জন্য পুলিশ অফিসার ডালিয়ার সাথে সংযোগ করে। ডালিয়া তখন জানায় কেটি অপহরণ হওয়ার পর চার্লিদের কাছে অনেকগুলো লেটার আসে এবং ডালিয়া বলে প্রথমে সেই চিঠিগুলো চেক করে দেখার জন্য তার মধ্যে লাইলা নামক কেউ রয়েছে কিনা। যেহেতু ডালিয়া তেমন একটি খারাপ উদাহরণ দেয়নি, তাই চার্লি 8 বছর ধরে জমা সেই চিঠিগুলো পড়তে শুরু করে। পরের দৃশ্যে দেখানো হয় মড ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হলে কেডির রুম থেকে কিছু শব্দ বেরোতে থাকে এবং সে শুনতে পায় মডের প্রিয় গান। এরপর মড কেডির দরজায় কান পাতলে কেডি বলে ওঠে, আমি এখন কথা বলতে পারছি, তাই আমি তোমার সাথে কথা বলার প্র্যাকটিস করতে যাচ্ছি, কারণ আমি পরবর্তীতে মাকে সারপ্রাইজ দিতে চাই। এই কথা শুনে মডের যখন সন্দেহ হয় সে পিছনের দিকে দৌড় দিতে চায়, কিন্তু এরই মাঝে কেডির শব্দ চেঞ্জ হয়ে যায়। সে দরজার ওপাশ থেকেই মডকে পোজেসড করে ফেলেছিল। অন্যদিকে চার্লি ঘন্টার পর ঘন্টা লেটার পড়তে পড়তে তার সামনে একটি লেটার আসে যেখানে লাইলা নামটি ছিল এবং সেই চকলেটের প্যাকেট ছিল।
সেই চিঠির সম্পূর্ণ ইনফরমেশন সে ডালিয়াকে ফরওয়ার্ড করে। ডালিয়া ইনফরমেশনে চেক করলে হাজারো লাইলার মধ্যে একটি লাইলার ইনফরমেশন তার নজর কাড়ে। সেই ইনফরমেশনের মধ্যে কয়েক হাজার লাইলার মাঝে একজন লাইলা তার নজর কাড়ে। চিঠিটি এসেছিল মরুভূমির একদম মাঝ প্রান্তের একটি শহর থেকে। এই একটি পোস্ট অফিস, যে পোস্ট অফিসের ৮০ কিলোমিটার ঘেরার মধ্যে একটি শহরই রয়েছে আসওয়ান। আর সবচেয়ে কাকতালীয় বিষয় হচ্ছে প্লেন ক্র্যাশ যেটি ঘটেছিল সেটি এই আসওয়ান শহরেই হয়েছিল। এরপর সে খোঁজ খবর নিয়ে জানতে পায় সেই আসওয়ান শহরের মধ্যে নেকটারিয়ার একটি বাগান রয়েছে। এটি শুনেই সে একেবারেই চমকে ওঠে, যার কারণ হচ্ছে সেই প্লেন ক্র্যাশের মধ্যে সে কয়েকটি নেকটারিন পেয়েছিল। এই ঘটনা এবং কেডির ঘটনার সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছেই। অন্যদিকে প্রসেসর কেডির সেই লেখাগুলোকে প্রেডিক্ট করতে পেরেছে। এই লেখাগুলো অনেক ঐতিহাসিক। এই লেখাগুলোর মাঝে একটি ওয়ার্ড সবচেয়ে বেশিবার লেখা রয়েছে, নার্স মেরিনিয়ান। চার্লি জিজ্ঞাসা করলো এই নার্স মেরিনিয়ান জিনিসটা কি। তখন প্রফেসর কিছুক্ষণ ধরে চুপ হয়ে রইল। এই নার্স মেরিনিয়ান ছিল একজন শয়তান, যে পিতা পুত্রের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিত, মা এবং তার সন্তানদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিত। এই নার্স মেরিনিয়ান শয়তানের কারণে গ্রাম অঞ্চল ধ্বংস হয়ে যেত। সার সৃষ্টি তখন হয়েছিল যখন যীশু খ্রিস্টের জন্মের ২ বছর আগে, যখন ভয় নামক শব্দটির উৎপত্তিও ঘটেনি তখন থেকে। তবে যীশু খ্রিস্টের জন্মের ২০০০ বছর আগে এই নার্স মেরিনিয়ান এর ঘটনা ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে এটি শেষ হয়ে যায়। মানুষ বলাবলি করতে থাকে যে নার্স মেরিনিয়ানকে পুরনো একটি রিচুয়ালের মাধ্যমে কোথাও আটকে রাখা হয়েছিল, কিন্তু এর কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তখন প্রফেসর চার্লিকে জানায় সে এই লেখাগুলো যেখান থেকে পেয়েছিল সেটি কোনো সাধারণ বিষয় নয়। তার সন্তানকে নার্স মেরিনিয়ানকে বন্দী করে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল এবং রিচুয়ালের মাধ্যমে এই লেখাগুলো দিয়ে নার্স মেরিনিয়ানকে তার মেয়ের শরীর অর্থাৎ কেডির শরীরে বন্দী করে রাখা হয়েছিল। অর্থাৎ এখন চার্লির মেয়ে অর্থাৎ কেডির শরীরে বসবাস করছে নার্স মেরিনিয়ান নামক সেই ভয়ঙ্কর শয়তানটি। এরই মাঝে ডালিয়া ইনফরমেশন বের করে পৌঁছে গিয়েছে আসওয়ান শহরের সেই ফার্মটির মাঝে। একেবারে নিস্তব্ধ এবং নিঝুম সেই শহরটি। সে ঘরের সামনে গিয়ে কড়া নাড়তে কোনো সারা শব্দ না পেয়ে পিছনের দরজা দিয়ে প্রবেশ করার পর সে যখন ঘরটি সার্চ করা শুরু করে সে পৌঁছে যায় সেই পিরামিড লাইক স্ট্রাকচারটির কাছে। অর্থাৎ আমরা মুভির শুরুতে যে খলিল পরিবারকে দেখেছিলাম এটি তাদেরই বাড়ি। ডালিয়া আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর সেখানে দৃশ্যগুলো দেখে সে একেবারে চমকে যায়। ততক্ষণে একজন অজ্ঞাত মহিলা সেখানে প্রবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ডালিয়া তার ডিফেন্সের জন্য দাঁড়ালে সে অজ্ঞাত মহিলাটি ডালিয়ার উপর হঠাৎ করে আক্রমণ করে বসে। তখন ডালিয়া নিজের ডিফেন্সের জন্য সেই মহিলাটির উপর গুলি চালিয়ে দেয় এবং আমরা দেখতে পাই এই মহিলাটি হচ্ছে লাইলার মা মিসেস খালিল, যে ডালিয়ার ডিফেন্সের কারণে সেখানে মারা গিয়েছিল। এরপর দেখতে পাই আমরা লাইলা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে একটি জায়গায় এসে মাটি করে একটি বক্স উপরের দিকে তুলে রাখে। সেখানে ছিল কেটি লেখা একটি VHS। এখান থেকে ঘটনা চেঞ্জ হয়ে যায় একেবারে। এর পরবর্তী সিনের মধ্যে নানি তার নাতনির এমন দুর্দশা দেখে তার জন্য যখন প্রেয়ার করতে বসে তখন অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ট্যাপ থেকে কালো পানি পড়তে থাকে, কর্ডের গাড়িতে গালাগালি করা এবং ইত্যাদি। ততক্ষণে ল্যারিসা ট্যাপ লাইন বন্ধ করতে আন্ডারগ্রাউন্ডে গেলে সে দেখতে পায় চার্লির সেই পড়া চিঠিগুলো। এরই মাঝে কেডি তার নানিকে হঠাৎ করে আক্রমণ করে বসে হাতের উপর এবং ছুড়ে দেয় সে তার নানিকে। এরপর নানি সেখান থেকে পালানোর চেষ্টা করলে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। বুঝতে পারে যে চার্লি এতদিন গ্রামীণ ছিল তার সঙ্গে এই কেডি তাদের সেই কেডি বুকে